আপনার যে লু হাওয়া বয়, সেরকম সব লু হাওয়ার সঙ্গে তার আগমনের সঙ্গে যে বিষয়টা অ্যাসোসিয়েটেড সেটি হচ্ছে সবকিছু লন্ডভন্ড হয়ে যাওয়া। এবং পররাষ্ট্রনীতির মূল বিষয় হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার। ডোনাল্ডুর সফরের বিষয়ে জানতে চাইলে একাধিক কর্মকর্তা বলছেন যে গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। ডোনাল্ড লু তিনি বাংলাদেশ সফর করতেছেন, তার সফর নিয়ে অলরেডি চাঞ্চল্যকরতার সৃষ্টি হয়েছে। অবশেষে তার সফর নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য দিলেন কলিমুল্লাহ। তিনি বলেছেন ডোনাল্ড লু যেই দেশে গিয়েছেন সেই দেশে তিনি লন্ডভন্ড করে দিয়েছেন। বিশেষ কী সেই লন্ডভন্ড, ডোনাল্ড লু আসলে বাংলাদেশে কী করতে চায়, গুরুত্বপূর্ণ আলোচনা আসলে বুঝতে পারবেন। কাল আসছেন ডোনাল্ড লু, প্রথম আলোর খবর। অনেক গণমাধ্যমও জানে যে তিনি আসছেন 14 তারিখে। তো খুবই জটিকা সফর বলা যায়, সংক্ষিপ্ত সফর। এই সফর নিয়ে রীতিমতো লু হাওয়া বইছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। আর এটি সম্ভবত বারে বারে সামনে এনেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলছেন যে বিএনপি ভাবছে যে ডোনাল্ড লু এসে নিষেধাজ্ঞা দেবে, সেটি হবার কোনো সম্ভাবনা নেই। আমেরিকা বিএনপির পাশে নেই। যতগুলো লুকে নিয়ে কথাবার্তা সবই ওবায়দুল কাদের বারে বারে উচ্চারণ করছেন। কেন করছেন জানি না। বিএনপির তরফ থেকে আমি এখন পর্যন্ত একটা শব্দও পাইনি যে ডোনাল্ড লু আসাতে তারা খুব আশাবাদী, তারা প্রতীক্ষা আছেন যে তাদের সঙ্গেও সাক্ষাৎ হবে, এমন কিছু তেমন কথা কিন্তু শোনা যায়নি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তিনি ব্যবসা, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকার সহ দুই দেশের অগ্রাধিকার বিষয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন। হয়তো আওয়ামী লীগের একটি মানে অসন্তোষের কারণ আছে যে সরকারি পর্যায়ের বাইরে কেন বেসরকারি পর্যায়ে আলোচনা করবে। এখানে যে আলোচ্য সূচি দেখা যাচ্ছে তাতে বেসামরিক বা বেসরকারি খাতের কিছু লোকজনের সঙ্গেও তিনি কথা বলবেন, কিন্তু বিষয়টি স্পষ্ট করেনি মার্কিন দূতাবাস। সেখানে কি বিএনপি বা কোনো রাজনৈতিক দল আছে কিনা তাও স্পষ্ট না। তাহলে কেন এই সফর? তো এই সফরের ব্যাপারে বেশ কিছু তথ্য জানা গেছে যে ডোনাল্ড লু ঢাকা সফরের প্রথম দিনে রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া এক নৈশভোজে যোগ দেবেন। এর আগেও কিন্তু মার্কিন কর্মকর্তারা যারাই আসেন না কেন সালমান এফ রহমানের বাসায় তারা নৈশভোজ করেন। এর হয়তো একটা রাজনৈতিক দিক আছে, কিছু তথ্য, কিছু পলিসি হয়তো তারা জানিয়ে দেন সরকারের কাছে, যেটা সালমান এফ রহমানের মাধ্যমে যাতে সরকারের বিভিন্ন পর্যায়ে সেটি মানে সঞ্চারিত হয়। এটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন সালমান এফ রহমানকে বারবার তারা গুরুত্ব দিচ্ছে? সফরের দ্বিতীয় দিনে বুধবার তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তার মানে অফিসিয়াল যে আলোচনাটা সেটা পররাষ্ট্র সচিবের সাথে হবে। 3 দিনের ঢাকা সফরের সময় ডোনাল্ড লুর নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময়ের কথা রয়েছে। তার মানে এই যে মত বিনিময়, এই মত বিনিময়ে মার্কিন যে প্রতিশ্রুতি, তার আগে তারা নির্বাচনের সময় কি বলেছিল, যা ঘোষণা দিয়েছিল সেটি প্রতিফলিত হচ্ছে কিনা, বাংলাদেশের নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, নির্বাচনের অবস্থাটা কি, পরিণতিটা কি, ভবিষ্যৎ কি, নিশ্চয়ই এগুলো বিষয়ে তিনি শুনবেন, জানবেন এবং বলবেন। এই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র যে পলিসি, সেই পলিসির সাথে এটা সঙ্গতিপূর্ণ, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বলে যে তাদের পররাষ্ট্রনীতির মূল বিষয় হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার। ডোনাল্ড লুর সফরের বিষয়ে জানতে চাইলে একাধিক কর্মকর্তা বলছেন যে গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের ভাবনা স্পষ্ট করেছেন। তিনি ওই চিঠি শুরুতে বলেছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ অংশীদারত্বের পরবর্তী অধ্যায় শুরুর পর্ব শব্দগুলো ব্যবহার করেছেন। তা থেকে স্পষ্ট যে যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে মনোযোগী হচ্ছে। আর অংশীদারত্বের ক্ষেত্রে অগ্রাধিকার হিসেবে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্য, মানবিক সহায়তা, বিশেষ করে
রোহিঙ্গা শরণার্থী সমস্যার মতো বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। তাই ডোনাল্ড লু ঢাকায় এলে এই বিষয়গুলোর পাশাপাশি অন্য কোনো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দেবে কিনা সেই ধারণা পাওয়া যাবে। তার মানে তাদের ভিন্ন কোনো এজেন্ডাও হয়তো থাকতে পারে, যেটি হয়তো এসে তারা ব্যক্ত করবেন। বিশেষ করে শ্রমিক ইস্যুতে কিন্তু যুক্তরাষ্ট্র এখন খুবই সিরিয়াস। তো গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সূত্র ধরে ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে যে গণতন্ত্র, নাগরিক অধিকার সহ সামগ্রিক মানবাধিকারের বিষয়গুলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান উপাদান। এবং তারা যেই মার্কিন যুক্তরাষ্ট্র যেই তাদের মানবাধিকার রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু বাংলাদেশ সম্পর্কে খুবই খারাপ ধারণাই ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ মানবাধিকার পরিস্থিতির যে অবনতি হয়েছে সেটা কিন্তু তারা পরিষ্কার করেছে। তো এই বিষয়ে কি তারা সরকারের কোনো কর্তৃপক্ষকে জানান দেবে না? অনেকেই মনে করেন যে ইয়েস, জানান দেবে এবং হয়তো তারা তাদের পদক্ষেপের কথাও বলতে পারে, এমন একটা ধারণা আছে। আচ্ছা, তাই বলছেন যে যেহেতু তারা গণতন্ত্র, নাগরিক অধিকার এই বিষয়গুলো গুরুত্ব দেয়, তাই সামনের দিনগুলোতে তাদের যে আলোচনা হবে সেই আলোচনা থেকে এই বিষয়গুলো হারিয়ে যাবে, তার কোনো সুযোগ নেই। আচ্ছা, বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্র বিষয়গুলোকে তেমনভাবে আর প্রকাশ্যে আনছে না। এমনকি দূর বাংলাদেশ সফরের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতেও প্রসঙ্গগুলো নেই। তবে এই বিষয়গুলো যাতে সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে বাধা না হয় তা বিবেচনায় নিয়ে সহযোগিতার অন্য উপাদানগুলোকে সামনে রেখেই এগিয়ে যেতে চাইছে। আরেক কর্মকর্তা আভাস দিয়েছেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার পর্বে সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্র শ্রম অধিকার সুরক্ষার বিষয়টিতে জোর দিতে পারে। ফেব্রুয়ারিতে ঢাকা সফরে এসেছিলেন প্রেসিডেন্টের বিশেষ সহকারী যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এইলিন লুবাখার। তার সফর সঙ্গী হিসেবে থাকা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সহকারী প্রশাসক মাইকেল শিফার শ্রমিক নেতাদের সঙ্গে মত বিনিময় করেন। গত মাসে বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বাণিজ্য প্রতিনিধি দলের ব্র্যান্ডন টিকফা ফোরামের বৈঠকের পাশাপাশি আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠকে শ্রম পরিস্থিতির উন্নয়নে তাগিদ দিয়েছেন। যুক্তরাষ্ট্র যখন ব্যবসা ও বিনিয়োগে জোর দিচ্ছে, তখন শ্রম পরিস্থিতির উন্নয়ন অন্যতম প্রধান উপাদান হিসেবে বিবেচনায় থাকবে বলে ঢাকার কর্মকর্তাদের মত। অর্থাৎ শ্রম অধিকার এই বিষয়গুলো থাকবে, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার, এই বিষয়গুলোর উপরও জোর দিবে। নির্বাচন এবং যেই নির্বাচনটা হয়ে গেল সেই বিষয়ে তারা কোনো মত দেবে কিনা, নির্বাচনে তাদের যেই ভিসা নীতি সেটির ব্যাপারে তারা কোনো ধারণা দেবে কিনা, বিষয়গুলি স্পষ্ট নয়। তবে নাগরিক সমাজের সঙ্গে যেই আলোচনার কর্মসূচি আছে সেখানে নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের মনোভাবটা আরো পরিষ্কার হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ডোনাল্ড লু আসছেন বেসিক্যালি ফিল্ড বিল্ডিং এর কাজটা করতে। আপনারা জানেন ইতিমধ্যে মহামান্য মার্কিন রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কে আসতে যাচ্ছেন সেই নামটি প্রকাশ করা হয়েছে। জনগণের কাছে অ্যাকাউন্টেবল কিন্তু তারা নন, যারা অ্যাকাউন্টেবল তারা হচ্ছেন জনপ্রতিনিধিগণ, আর তারা অ্যাকাউন্টেবল হচ্ছেন জনগণের যারা প্রতিনিধি তাদের প্রতি বা তাদের উপর। দেখুন, আমরা যারা বাংলায় কথা বলি আমাদের মধ্যে সবকিছু নিয়ে হাস্যরস করবার একটা প্রবণতা আছে, এবং তারই ধারাবাহিকতায় ডোনাল্ড লুকে নিয়ে জড়িয়ে যেই রসাত্মক কথাবার্তা চালু হয়েছে তা হলো এই যে ডোনাল্ড লু হচ্ছে লু হাওয়ার প্রতীক। সে আরব দেশে মরুভূমিতে আপনার যে লু হাওয়া বয় সেরকম সব লু হাওয়ার সঙ্গে তার আগমনের সঙ্গে যে বিষয়টা অ্যাসোসিয়েটেড সেটি হচ্ছে সবকিছু লন্ডভন্ড হয়ে যাওয়া, এবং সেই রকম একটি আপনার আবহ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। সেই জন্যই ওয়ালাইকুম আসসালাম। আপনার কেউ যদি সালাম প্রদান করেন তার উত্তর দেওয়াটা ওয়াজিব, না হলে গুনাহগার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্যই আমি দিয়ে ফেললাম। আমাদের আপনি তো আমার শিক্ষক, আপনি যেভাবেই থাকুন আপনাকে আমার সালাম দিতেই হবে। ফারাদ মহোদয়কে
সেই জন্য আমি সালামের জবাবটা দিয়ে দিলাম। আশা করি দর্শক শ্রোতারা এটা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, ডোনাল্ড লু সম্পর্কে বলছিলাম, বাংলাদেশে আমাদের নাগরিক যারা, তাদের মধ্যে ডোনাল্ড লুর সঙ্গে সরাসরি কথোপকথন এবং প্রকাশ্যে সেটি অবলোকন করবার সমগ্র জাতির সৌভাগ্য হয়েছে, এবং যিনি এই কথোপকথনে ব্যাপৃত ছিলেন তিনি হলেন আমাদের নন্দিত টক শো অ্যাঙ্কর তৃতীয় মাত্রার জিল্লুর রহমান। তো সুতরাং উনি আমার ধারণা এখন পর্যন্ত টাচে আছেন এবং সবচেয়ে ভালো বলতে পারবেন যে আসলে কি দাঁড়াচ্ছে। তবে যে এটা নিশ্চিত যে 2+2 যেই আলোচনাটা হয়েছিল আপনার মার্কিন শীর্ষ কূটনীতিকদের সঙ্গে ভারতীয় শীর্ষ কূটনীতিকদের নিরাপত্তা উপদেষ্টাদের, তার যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটার মেয়াদ অনেকের মতে আপনার ভারতের যে স্ট্যাগার্ড বেসিসে নির্বাচন তার শেষ হওয়া পর্যন্ত, এরপরে নতুনতর অধ্যায় শুরু হবার কথা, এবং সেই জন্য এই স্পেকুলেশনটা শুরু হয়ে গেছে। আর ডোনাল্ড লু আসছেন বেসিক্যালি ফিল্ড বিল্ডিং এর কাজটা করতে। আপনারা জানেন ইতিমধ্যে মহামান্য মার্কিন রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কে আসতে যাচ্ছেন সেই নামটি প্রকাশ করা হয়েছে। তিনি এখানে আগেও কর্তব্যরত ছিলেন, সিজন পার্সন। তো সেই জন্যই মনে হচ্ছে যে আপনার দৃশ্যপট পরিবর্তন দৃশ্যমান হবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ। বলা হচ্ছে যে তৃতীয় শক্তি আসলে দেশ চালাচ্ছে, সরকার চালাচ্ছে না। এই তৃতীয় শক্তি আসলে কি, মানে সরকার না চালিয়ে তৃতীয় শক্তি চালাচ্ছে, এটার অর্থ কি? দেখুন, আসলে আমরা তো অফিসিয়ালি একটা পলিটিক্যাল গভর্নমেন্টের অধীনে আছি, কিন্তু সরকারের মূল চালিকা শক্তি কিন্তু জনকীর্তক যারা, তারা। এটা মানে সরকার আসে যায়, যারা রাষ্ট্রের সেবক তারা বহাল থাকেন, এই অর্থেই হয়তো বিষয়টা বলা হয়েছে। অর্থাৎ সিভিল সার্ভিসে যারা আছেন, পুলিশ সার্ভিসে যারা আছেন, সামরিক বাহিনীতে যারা আছেন, তাদের ইঙ্গিত করেই আমার ধারণা যেটা বলা হয়েছে যে অদৃশ্য শক্তি, সেটা কি অদৃশ্য শক্তি? সেটা তো দৃশ্যমান, পুলিশ আর্মি। এনিওয়ে, কারণ খেয়াল করে দেখেন, জনগণের কাছে অ্যাকাউন্টেবল কিন্তু তারা নন। যারা অ্যাকাউন্টেবল তারা হচ্ছেন জনপ্রতিনিধিগণ, আর তারা অ্যাকাউন্টেবল হচ্ছেন জনগণের যারা প্রতিনিধি তাদের প্রতি বা তাদের উপর। মানে সরল অঙ্ক করলে বিষয়টা এরকম দাঁড়ায়। ধন্যবাদ। দর্শক, আলোচনা শুনেছেন, আলোচনা বুঝতে পেরেছেন ডোনাল্ড লু আসলে কীরকম ব্যক্তি, আর তিনি যেই দেশে পা বাড়ান বা যেই দেশের দিকে নজর দেন, তাকে বিশেষ করে যেখানে পাঠানো হয় সেই দেশের রাজনীতিটা উলটপালট করে দেওয়া হয়। যেটা আমরা দেখতে পাই পাকিস্তানের দিকে তাকালে, পাকিস্তানের রাজনীতি কী করে দেওয়া হয়েছে, একজন জনপ্রিয় ব্যক্তিকে আসামি বানিয়ে থেকে কারাগারে রেখে দেওয়া হয়েছে। এটা সব কিন্তু ডোনাল্ড লু বা আমেরিকার চক্রান্তে হয়েছে। তো বাংলাদেশে তারা এরকম কিন্তু চক্রান্ত করবে না এরকম নিশ্চয়তা কিন্তু নেই, তারা কিন্তু চেষ্টা করতেছে, আর এই চেষ্টার একটা ধারাবাহিকতা ডোনাল্ড লুর এবারের সফর।